নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকোস্তা, এবং আজকে আমরা আলোচনার বিষয়বস্তু হিসেবে ঠিক করেছি বিশ্ব পরিস্থিতিতে মার্কিন নির্বাচন। যে আমরা সবাই জানি যে রাত পোহালেই মার্কিন নির্বাচন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, এবং আজকে আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহেদুজ্জামান। আপনাদের দুজনকে স্বাগত জানাই। যে বিষয়টা নিয়ে বলছিলাম যে রাত পোহালে আমরা পৃথিবীর একটা শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তার প্রেসিডেন্ট নির্বাচন, বিশেষ করে সর্বোচ্চ পদে একটা রদবদলের বা এই ট্রাম্পই থাকবেন কিনা সে বিষয়টা নিশ্চিত হবে মানুষের ভোটের মাধ্যমে। আমরা একটু যাবো মুন্সি ফয়েজ স্যারের কাছে। স্যার একটু বলবেন যে এই যে একটা বড় ধরনের নির্বাচন, যে নির্বাচনের দিকে বিশ্ব তাকিয়ে, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে কূটনৈতিক চিন্তা, আমাদের যে ভাবনা যে নির্বাচনকে নিয়ে, সেই ভাবনায় আমরা আসলে কি ভাবছি? আমাদের কি কোনো নিজস্ব কূটনৈতিক কোনো চিন্তাধারার পরিবর্তন হতে পারে, বা নতুন যদি প্রেসিডেন্ট হয় সেক্ষেত্রে কি আমাদের পরবর্তী পরিকল্পনা কি এটাই থাকবে, বা আমরা একটু পরিবর্তন নিয়ে আসতে পারি? মার্কিন যুক্তরাষ্ট্রে যে 4 বছর পর পর নির্বাচন হয়, এটা সবসময় একটা বিরাট আলোচনার বিষয় থাকে সারা পৃথিবী জুড়ে। সবাই এটার দিকে তাকিয়ে থাকে, বাংলাদেশও তাকিয়ে আছে। তবে এবারে নির্বাচনটা কিন্তু খুব অস্বাভাবিক একটা নির্বাচন। এই ধরনের নির্বাচন বোধহয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে হয়েছে কিনা এটা নিয়ে অনেক প্রশ্ন করছেন। তবে বাংলাদেশের থেকে বিষয় আগে বলি যে বাংলাদেশ যতই চাক, বাংলাদেশ বা কোনো দেশই, অন্য কোনো দেশই খুব সাবস্ট্যান্সিয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করতে পারে না, সম্ভব না। অনেকে নানা রকমের চেষ্টা করে কোন রকমের প্রভাব খাটাতে, এরকম শুনেছি আমরা, কিন্তু সেটা কোনো সম্ভব না। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজনই তাদের নাগরিকগণ এবং তাদের যে সিস্টেম আছে তার মধ্যেই ঠিক হবে কিভাবে কে নির্বাচিত হবেন। সবসময় যে বেশি মানুষ বেশি ভোট পেলেই একজন জিতে যাচ্ছেন তাও কিন্তু না। ওদের সিস্টেমটা এমন যে পপুলার ভোট কম পেয়েও একজন নির্বাচিত হয়ে যান। গতবার যেমন ট্রাম্প সাহেব 3 মিলিয়ন ভোট কম পেয়েও তিনি ইলেক্টেড হয়েছিলেন। সুতরাং এইগুলো আছে। আমাদের যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্প আছেন, ওনার সময়টা খুব বিশৃঙ্খল একটা সময় মার্কিন বিভিন্ন নীতির ক্ষেত্রে, বিশেষ করে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তো বটেই। এবং তার ফলে পৃথিবীর বেশিরভাগ দেশেরই লোকজন, নেতৃবৃন্দ কিন্তু খুব অস্বস্তিতে ছিলেন। তার মিত্ররাও অস্বস্তিতে ছিলেন, তার শত্রুরাও, সকল শত্রুরাও অস্বস্তিতে ছিলেন। দু একটা দেশের, যেমন রাশিয়ার পুতিন, ব্রাজিলের বলসোনারো, ইসরায়েলের নেতানিয়াহু, এরকম কিছু অল্প কিছু লোক ছাড়া কেউই কিন্তু তাকে নিয়ে স্বস্তিতে নাই, মানে তার ব্যাপারে স্বস্তিতে ছিল না। সুতরাং বেশিরভাগ লোকই আশা করছে যে একটা স্বাভাবিকত্ব ফিরে আসবে, শৃঙ্খলা ফিরে আসবে যদি পরিবর্তন হয়। বাংলাদেশেরও সেই দিক থেকে যে আমরা যদি স্বাভাবিকত্ব চাই, একটা ভালো, যে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে যেরকম আচরণ করে সেই রকম আচরণ করবে, সেটাই যদি আমরা আশা করি, তাহলে আমাদের পরিবর্তনের দিকে তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। তো অন্যান্য অনেক দেশের মতন আমার ধারণা যে বাংলাদেশের লোকজনও, বিশেষ করে বাংলাদেশের নেতৃবৃন্দ, তারাও মনে করছেন যে একটা পরিবর্তনের সম্ভাবনা খুব বেশি। কারণ এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে জরিপ হচ্ছে, মত জরিপ, জনমতের জরিপ, তাতেও কিন্তু বেশিরভাগ মতামত জরিপেই কিন্তু বাইডেন এগিয়ে আছেন। সেজন্য সবাই মনে করছে যে একটা পরিবর্তনের হাওয়া দেখা যাচ্ছে। এবং ওখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যারা আছেন, প্রবাসী বাংলাদেশিরা ওখানে যারা আছেন, তাদের মধ্যেও যেটুকু আমি বুঝতে পারছি যে বেশিরভাগ লোকই পরিবর্তনের পক্ষে রায় দিতে চান। তো দেখা যাক কি হয়। কারণ একটা জিনিস আমরা বুঝেছি গত নির্বাচন থেকে, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অঘটন ঘটন পটীয়সী। তার ফলে সবাই একরকম বলছে, কিন্তু তিনি যে কোথায় কি করে ফেলবেন সেটা বলা যায় না। একেবারে সম্প্রতি দু একটা জরিপে দেখা গেছে, দু একটা জায়গায় যেখানে তাদের মধ্যে পার্থক্যটা বেশ বেশি ছিল, এখন কাছিয়ে আসছে, টাইট হয়ে আসছে রেসটা। এবং তারপরে যেমন দু একটা জায়গায় যেখানে পিছিয়ে ছিল ডোনাল্ড ট্রাম্প, সেখানে সে এগিয়ে যাচ্ছে, এরকমও সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং এখন সবাই তাকিয়ে আছে বিশেষ করে কতগুলো ব্যাটল গ্রাউন্ড স্টেটের দিকে, যেমন পেনসিলভানিয়া, ফ্লোরিডা, তারপরে এরকম বেশ কতগুলো আরো আছে, ওহাইও, আয়োওয়া, এগুলো আছে, তারপরে অ্যারিজোনা, জর্জিয়া। তো এইগুলোর দিকে তাকিয়ে আছে যে এখানে কি দাঁড়ায়। সেই সব জায়গায় যদি
বাইডেন আশাতিরিক্ত ভালো ফল করেন, তাহলে তার জিতে যাওয়ার সম্ভাবনাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এখানে যদি রেসগুলো টাইট হয় এবং যদি উনি নতুন কোনো ইনরোড না করতে পারেন, তাহলে আবার ট্রাম্প ফিরে আসা একেবারে অসম্ভব নয়। আপাতত এইটুকু বলি, পরে আবার যোগ দিব। স্যার, যেটা বলছেন আপনি যে এই যে বিষয়টা যে হয়তো পরিবর্তনের একটা আশা দেখছেন বা আশা করছেন যারা প্রবাসী, বিশেষ করে অভিবাসী যারা, তারা তো অনেকেই প্রত্যাশা করছেন যে ট্রাম্প যদি না থাকে তাহলে হয়তো বাইডেন আসলে বিষয়টা অন্যরকম হবে, অন্যরকম আহ, মার্কিন নীতির যে বিষয়টা সেটা হয়তো একটু ভিন্ন ধরনের হবে। স্যার, একটু আমি শাহিদুজ্জামান স্যারের কাছে জিজ্ঞাসা করবো, স্যার একটু বলবেন যে এখানে আমাদের যদি পরিবর্তনই হয়, সেক্ষেত্রে কি আমাদের বাংলাদেশের কূটনীতিতে কোনো প্রভাব ফেলবে বা আমাদের সঙ্গে সম্পর্কের কোনো বিষয়টা থাকবে কিনা? আহ, ধন্যবাদ। আপনি আমাকে যে নির্ধারিত একটা বিষয়ে জিজ্ঞেস করছেন, যে বাংলাদেশের প্রেক্ষাপটটা নিয়ে, এই বিষয়ে আমি আমার বন্ধু ফয়েজের সাথে মোটামুটি একমত যে বাংলাদেশ এখানে অত সিগনিফিকেন্ট কোনো অ্যাক্টর না যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি কোনো একটা পরিবর্তন ঘটে যাবে প্রেসিডেন্ট রদবদল হলে। একবার জবিগনিয়া ব্রিজেনস্কি, যিনি প্রেসিডেন্ট কার্টারের উপদেষ্টা ছিলেন, খুব সুন্দর এক কথা বলেছেন। তিনি একজন প্রফেসর ছিলেন, লেখক। বলেছিলেন যে আমেরিকান ফরেন পলিসি হচ্ছে একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো। হ্যাঁ, এটা 45 ডিগ্রি টার্ন করতে পারে, কিন্তু কখনো একবারে 90 ডিগ্রি টার্ন করতে পারে না। গ্লোবাল কমিটমেন্টের মাত্রা এমন যে এটা গ্র্যাজুয়াল। এখন তাহলে স্পেসিফিক্যালি আপনার কথায় আসা যাক যে বাংলাদেশের প্রেক্ষাপটে কি হতে পারে। দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট যে ইনভলভমেন্ট ছিল সাউথ এশিয়াতে, যেটা হয়ে এসছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে এই বিশেষ সম্পর্কটা। এই সম্পর্কর মাত্রা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এই ইলেকশন হওয়ার মাত্র 10 দিন আগে দুইজন অ্যাবসলিউটলি টপ র্যাঙ্কিং সেক্রেটারি অফ স্টেট এবং সেক্রেটারি অফ ডিফেন্স, তারা দিল্লিতে আসলো এবং একটা অভিনব ধারাবাহিকতায় প্রতিরক্ষা চুক্তি করলো। যে প্রতিরক্ষা চুক্তিটা হয়তো 10 দিন পরেও করতে পারতো, কিংবা যেই জিটুক তার নতুন ফরেন পলিসি কোন দিকে যাবে সেটা চিন্তা করে করতে পারতো। এদিকে আমি বলবো যে ভারতীয় যে কূটনীতির যে অগ্রসরগামী চিন্তাধারা এবং তাদের যে অ্যান্টিসিপেশন যে ওয়েদার ট্রাম্প আসুক বা না আসুক, ভারতের সাথে যে ব্যবস্থা হচ্ছে, এই ব্যবস্থার গুরুত্বটা কি যে বাংলাদেশের জন্য এর ইমপ্লিকেশন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের যে প্রাধান্য তার ফরেন পলিসিতে, তার অধীনেই বাংলাদেশকে দেখে এসছে। এখন বাইডেন যদি ইলেক্টেড হয় ট্রাম্পের পরিবর্তে, কি পরিবর্তনটা হতে পারে? একটা ধারণা হচ্ছে এই যে বাইডেন দীর্ঘ অভিজ্ঞতা, তার পররাষ্ট্র নীতি সাব কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি কাজ করে এসছেন ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে। ফরেন পলিসি হচ্ছে তার হাতের তালুর মধ্যে, এত জ্ঞান রাখেন। তার অতীত আচরণে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তিনি ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান মোরাল পজিশনকে সমর্থন দিয়েছেন, আবার অনেকবার রিয়ালিস্ট পজিশনকে সমর্থন দিয়েছেন। ইন্ডিয়ার বেলায় একটা ব্যক্তিগত তার কিছুটা ক্ষোভ থাকতে পারে যে মোদি যেভাবে ট্রাম্পের প্রতি ভারতীয় আমেরিকানদেরকে কমিট করে ফেলেছেন, সেটা ডেমোক্র্যাটসরা খুব একটা ভালো চোখে দেখে নাই। তারপরেও মূল কথা হচ্ছে যে পররাষ্ট্র নীতি ব্যক্তি কেন্দ্রিক সমর্থন বা সমর্থন না দেয়া, তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকান স্বার্থ। মার্কিন যুক্তরাষ্ট্রের এখন উচ্চতর পজিশনে কিছু ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক রয়েছেন যারা বেশ হাই লেভেলে অ্যাম্বাসেডর বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওই লেভেলে চলে গেছে। তাদের একটা প্রভাব রয়েছে আমেরিকান পররাষ্ট্র নীতিতে। এছাড়া ভারতকে এখন যেভাবে দেখা হচ্ছে, সেই প্রেক্ষাপটে বাংলাদেশ বাইডেনের কাছে কিছুটা হলেও হয়তো একটা স্বতন্ত্র স্বীকৃতি পাবে, এমন আশা করলেও অতি আশা করা হবে না আমার মনে হয়। কেননা বাইডেন হ্যাজ এ ভেরি গুড আইডিয়া বাংলাদেশ সম্পর্কে। চীনের ব্যাপারটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। বাইডেন আমার মনে হয় না যে চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের ওপেন কনফ্রন্টেশনাল পলিসিতে যাবে। যেমন ট্রাম্প যেটা করছে যে খোলাখুলি ভাবে চীনকে ব্লেম করছে,
করোনাকে সে চাইনিজ করোনা বলছে, তারপর চীনের সাথে সরাসরি একটা যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। বাইডেন আমার মনে হয় না যে ওই ধরনের সরাসরি সে একটা সম্পর্কের অবনতির দিকে যাবে। কাজেই আমরা যদি মনে করি যে চীনের সাথে আরো বেশি বাস্তবধর্মী সম্পর্ক হবে, তাহলে বলা যাবে যে বাংলাদেশ চীন সম্পর্কটাও কতখানি ক্রিটিসাইজড হবে না, বা ভারত দ্বারা প্রভাবিত হওয়ার মাত্রাটা হয়তো কিছুটা হলেও কমে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেনের প্রেসিডেন্টশিপে আমার ধারণা যে কিছুটা অ্যাপ্রিসিয়েট করবে যে চীনের সাথে বাংলাদেশের বাধ্যবাধকতাগুলো কি কি, বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো বেশি কার্যকর করা, এই ব্যাপারে আমার ধারণা যে বাইডেন হয়তো একটু বেশি মনোযোগী হতে পারে। তার সময় খুব সম্ভবত সেক্রেটারি অফ স্টেট হয়ে আসবে সুজান রাইস, যিনি কিনা খুব অ্যাক্টিভ এবং ওবামার সময় জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিলেন, অধ্যাপনা করেন। এবং সুজান রাইস খুবই অ্যাবসলিউটলি কনসিয়াস একটা গ্লোবাল প্লেয়ার হিসেবে আমেরিকাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, সেদিক থেকে আমার ধারণা সুজান রাইসকে পিক করবে। তা না হলে হয়তো এই কমলা হ্যারিসের জায়গায় শোনা যাচ্ছিল যে সুজান রাইসই হয়তো ভাইস প্রেসিডেন্টশিপ পেতে পারতেন। কিন্তু আবার অপরদিকে রয়েছে অত্যন্ত শক্তিশালী কংগ্রেসের স্পিকার, যে কিনা বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির যে প্রভাব, উপরে তার প্রভাব প্রচন্ড থাকবে। তিনি, তার নামটা ঠিক এক্স্যাক্টলি মনে করতে পারছি না, খুবই পরিচিত নাম। যাই হোক, স্পিকার উনি হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর। ন্যান্সি পেলোসির কথা বলছো? ন্যান্সি পেলোসি। ন্যান্সি পেলোসির পার্সোনাল চয়েস হচ্ছে, আমি যতদূর শুনেছি আলোচনায়, সুজান রাইস। এবং সুজান রাইসের মাধ্যমে আমরা আশা করতে পারি যে মার্কিন পররাষ্ট্র নীতির যে সমালোচনাগুলো ছিল, যে ড্রব্যাকস গুলা আমরা দেখে এসেছি এই যে এতদিন থেকে, স্পেশালি মধ্যপ্রাচ্যে ট্রাম্প এক অস্বাভাবিক বলতে গেলে। এই মধ্যপ্রাচ্য নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা এই মধ্যপ্রাচ্য নিয়ে যেহেতু বিষয়টা এসছে, আপনি যেহেতু বিষয়টা বললেন, আমরা আপনার কাছে আবার আসবো। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ফিরছি একটু পর। নিটল টাটা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি প্যাট্রিক ডি কস্তা, এবং আমরা আলোচনা করছিলাম বিশ্ব পরিস্থিতিতে মার্কিন নির্বাচন নিয়ে। বিরতির আগে যে কথাটা বলছিলেন স্যার, শাহাদুজ্জামান স্যার, যে মার্কিন যে পলিসি, মার্কিন যে নীতি, তার মধ্যে ট্রাম্প সর্বশেষ বেশ কিছু বিষয়ের অবতারণা করেন, তার মধ্যে ভারতের সঙ্গে একটি, এবং আমরা দেখছি মধ্যপ্রাচ্যের সঙ্গে একটি, এবং মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি চুক্তিও উনি সম্পাদনের জন্য উদ্যোগী হয়েছেন। আমরা একটু স্যারের কাছে আবার যাব। স্যার, একটু যদি বলেন যে ওনার এই পরিকল্পনা, ওনার এই ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড, আসলে উনি কি এটাতে ইনফ্লুয়েন্স করতে চেয়েছেন, সেটাকে কোনো সম্পর্কের কারণে বা নির্বাচনে এর প্রভাব পড়বে এই ধরনের কোনো কারণে? আমার মনে হয় কিছুটা পড়বে, যদিও এখানে ইসরায়েলকে অনেক বেশি সমর্থন করা হয়েছে এবং নেতানিয়াহুর যে ঔদ্ধত্য সেটাকে অনেক বেশি সমর্থন দিয়েছে ট্রাম্পে। এবং এখানে তার সান ইন ল গ্যারি ক্রুশনার, সে সিনিয়র অ্যাডভাইজার হিসেবে একটা ব্যক্তি কেন্দ্রিক উদ্যোগ নিয়েছে, যেটা কিনা আমেরিকার যে প্রথাগত বিশ্বাসের ধারা ছিল মধ্যপ্রাচ্যে, যেটাকে বলতাম আমরা অনেস্ট ব্রোকার, সেই রোলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। একদিকে গোলান হাইটস, যার ব্যাপারে দীর্ঘ সময় আমেরিকা কমিটেড ছিল যে আলটিমেটলি সিরিয়ার হাতে ফেরত যাবে, ইসরায়েল অ্যানেক্স করেছে, সেটা অবৈধ, এটা আমেরিকান পলিসি ছিল দীর্ঘ সময়। সেখান থেকে ট্রাম্প সরে এসে এই গোলান হাইটসে অ্যানেক্সেশনকে জায়েজ করে দিয়েছে। এটা আমেরিকার ইমেজকে এবং বিশ্ব ব্যবস্থায় বাউন্ডারিজ এর স্থায়িত্বের ধারণা, সেটাকে অনেক বেশি নেগেটিভলি এফেক্ট করেছে। এটা আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করেছে এবং জেরুজালেমে রাজধানী একদম টোটালি শিফট করে আনা, এটা আরব বিশ্বে একটা জনগণের মাধ্যমে একটা বড় রকমের ধাক্কা খেয়েছে। এবং এর পেছনে কাজ করেছে গ্যারি ক্রুশনারের এই ইমেচিওর চিন্তাধারা। বলা বাহুল্য, বাংলাদেশের ক্ষেত্রেও হয়তো ট্রাম্প যদি আবার রিইলেক্টেড হয়ে আসতো, সৌদি আরবের মাধ্যমে হয়তো চাপ আসতো ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে, যেভাবে
স্বীকৃতি অন্য ক্ষেত্রে আদায় করে নিয়েছে। বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ অন দ্য কোশ্চেন অফ রিকগনিশন, কারণ বাংলাদেশের সাথে আরো যুক্ত রয়েছে পাকিস্তান, আবার ওইদিকে আরো অনেকগুলো মুসলমান দেশ যারা স্পষ্টতই প্যালেস্টাইন রাষ্ট্র সৃষ্টি হওয়ার ব্যাপারে একটা গভীর আস্থা ও কমিটমেন্ট রাখে। তো মধ্যপ্রাচ্যে ট্রাম্পের পলিসি থেকে আমার মনে হয় সরে আসতো, অনেকাংশেই হয়তো সরে আসতো। যেমন আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে ট্রাম্প যে ইরানের বিরুদ্ধে যে ডিলটাকে রিজেক্ট করেছে, এই ডিলটাকে আবার রিভাইজ করার ব্যাপারে বাইডেন ডেফিনেটলি উদ্যোগ নেবে যদি ইলেক্টেড হয়ে আসে, এবং চাইবে যে ইরানের সাথে যেন এই যে সংঘাতের সম্পর্ক সেটার ইতি টানা হয়, এবং এটা আমেরিকার মিত্ররা, ইউরোপের মিত্ররা এটাও তারাও কিন্তু তাই চায়। বাইডেন আসলে মধ্যপ্রাচ্যে দেখা যাবে যে এই অনেকাংশেই হয়তো প্যালেস্টাইন রাষ্ট্রের ধারণা আবার পুনরুজ্জীবিত হবে। এটা জো বাইডেন নিজেই বলেছে যে ফিলিস্তিনি অথরিটিসদেরকে সাহায্য দেয়া বন্ধ করে দিয়েছে ট্রাম্প, সেই সাহায্যের মাত্রা ট্রাম্প আবার রিইন্ট্রোডিউস করবে। স্যার আপনি যেটা বলছেন যে এখানে হয়তো একটা সুযোগ পেলে বাংলাদেশের দিকেও হয়তো ট্রাম্প সেই সুযোগটা নিত, বিশেষ করে যেটা মধ্যপ্রাচ্যে করেছে। আপনি আরেকটা বিষয় বলেছিলেন যে চীনের সঙ্গে যে সম্পর্কের বিষয়টা, তার আগে একটু বলি যে আমাদের সঙ্গে এখন আলোচনায় যুক্ত হয়েছেন মাসুদ করিম, ডিকেবের সাবেক সভাপতি এবং চিফ রিপোর্টার দৈনিক যুগান্তরের। আমরা তাকেও স্বাগত জানাই। আমি ঠিক যাব এখন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ স্যার আপনার কাছে, যে আপনি যদি বলেন যে আমরা যেটা একটু আগে আমরা আলোচনা করেছি যে খুব ওপেনলি ট্রাম্প কিছু বিষয় বলেছে, বিশেষ করে চীনের ব্যাপারে, চীনকে বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করেছে। ঠিক একইভাবে কোরিয়ার ব্যাপারে আমরা দেখেছি, বিশেষ করে এই এশিয়া নিয়ে যে ভাবনাটা, আগামী নির্বাচনে যদি সে জয়ী হয় সেক্ষেত্রে কি এই ধরনের চিন্তা ভাবনার পরিবর্তন হতে পারে কিনা স্যার, একটু যদি বলেন। আপনার কথা যেটা হলো যে ট্রাম্প যদি আবার বিজয়ী হয়, তাই তো? জি জি স্যার। ট্রাম্প যদি আবার বিজয়ী হয় তাহলে তো তিনি এতদিন যা করে আসছেন সেগুলি আরো বেশি করে করবেন এবং ওই ধরনের আচরণ আরো করবেন, এটাই আশঙ্কা অনেকের। সেই জন্য বেশিরভাগ লোকই চায় যে, মনে হচ্ছে যে বেশিরভাগ বিশ্ব নেতৃবৃন্দ চায় যে পরিবর্তন আসুক। সেই কিন্তু যদি পরিবর্তন না আসে সেখানে হ্যাঁ বেশিরভাগ আশঙ্কা থাকছে যে তিনি যেটা করছিলেন এতদিন সেটা আরো বেশি করে করবেন। আর তারপর তখন আর তো দ্বিতীয়বার আবার নির্বাচিত হওয়ার তো কোনো সুযোগ নাই, তখন যা কিছু করা এই সময় করবেন। এটাও একটা যেমন সম্ভব, আবার অন্য একটা জিনিসও সম্ভব হতে পারে যে নির্বাচিত হওয়ার জন্য উনি অনেক রকমের মানে ওনার নিজের একটা ভাবমূর্তি তৈরি করার জন্য, সেটা ভালো হোক মন্দ হোক, ভাবমূর্তি তৈরি করার জন্য উনি পদক্ষেপ নিয়েছেন। সেইগুলোর প্রতি তার কমিটমেন্ট আর ওইভাবে থাকবে না, কারণ ওনার তো আরেকবার নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এটা নিশ্চিত করে বলা যায় না, তবে বেশিরভাগ লোক মনে করেন যে ট্রাম্প যদি আবার ফিরে আসেন তাহলে তিনি যেসব নীতি গ্রহণ করেছেন সেগুলো কন্টিনিউ করবে। যেমন ন্যাটোর সাথে তার সম্পর্ক অনেক খারাপ হয়েছে, তারপরে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, চীনকে সবকিছুর ব্যাপারে চীনকে দোষারোপ করা, যে এই ভাইরাস, চীনা ভাইরাস ইত্যাদি নানান কথা বলা, সাউথ কোরিয়া যার তার মিত্র দেশ, সেখান থেকে তাদের কাছ থেকে পয়সা বেশি করে আদায় করা তাদের সৈন্য রাখার জন্য, জাপানের কাছ থেকে বেশি পয়সা আদায় করা সৈন্য রাখার জন্য, এগুলো সবই কিন্তু এইসব দেশগুলোকে বিভিন্নভাবে বিরক্ত করেছে। তারপরেও কিন্তু এইসব দেশ সরে আসতে পারে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে তাদের একটা স্ট্র্যাটেজিক সম্পর্ক রয়েছে, তাদের নিজেদের নিরাপত্তার জন্য এটা দরকার, কিন্তু তারা কিন্তু বিরক্ত, তারাও চায়। আর তাছাড়া আরেকটা জিনিস এখানে দক্ষিণ আফ্রিকার আর দক্ষিণ কোরিয়ার কথা বললেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কতগুলো উদ্যোগ নিয়েছিল নর্থ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের, কিন্তু সেই উদ্যোগগুলোকে হাইজ্যাক করে নিয়েছেন ট্রাম্প তার মতন করে। তার ফলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বা দক্ষিণ কোরিয়ার যে একটা গুরুত্ব ছিল সেইটা অনেক কমে গেছে, তাতেও কিন্তু তারা বিরক্ত হয়েছে। সুতরাং দক্ষিণ কোরিয়া কিন্তু খুব খুশি না ট্রাম্পের উপরে, বরং উত্তর কোরিয়া ট্রাম্পের উপরে অনেক খুশি, কারণ উত্তর কোরিয়ার আর ট্রাম্পের কারণে উত্তর কোরিয়া অনেক লেজিটিমেসি পেয়েছে পৃথিবীতে, তা আগে যা ছিল না, তার সে সুযোগ পেয়েছে নড়াচড়া করার। কিন্তু অবশ্য তার মানে এই না যে একেবারে পুরো হাত খুলে দিয়েছে, তা হয়নি। কিন্তু তারপরেও উত্তর কোরিয়ার কিম জং উন হয়তো চাইতে পারেন যে ট্রাম্প ফিরে আসুক, কিন্তু অন্যান্য সবাই কিন্তু অন্যরকম চিন্তা করছে। আরেকটা কথা এখানে আমি বলতে চাই, আমি শুরুতেই বলেছিলাম এবারে নির্বাচনটা খুব অস্বাভাবিক, তার কতগুলো দেখাতে চাই আমি, দিক দেখিয়ে তুলে ধরতে চাই। যেমন
ডোনাল্ড ট্রাম্প তাদের নির্বাচন ব্যবস্থাটাকে, এত দিনের পুরনো একটা ব্যবস্থা, যেটা পরীক্ষিত ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে বারবার সেটাকে হেয় করার চেষ্টা করেছেন নিজে, এবং প্রশ্নবিদ্ধ করেছেন। যে এখন এমনও বলছেন যে যদি ইলেকশনের দিন রাতে, 3 তারিখ রাতে যদি রেজাল্ট ঘোষণা না হয় সেটা খুব খারাপ হবে, এবং তিনি নিজে এমন কথা লোকে বলছে যে তিনি নিজে নিজেকে বিজয়ী ঘোষণা করবেন, যাই হোক, আসলে যাই হোক না কেন। তারপরে কি করা হচ্ছে যে তার দলের লোকজন উল্টো পক্ষের বাইডেনের বাসকে আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। এইসব জিনিস তো আমেরিকায় কখনো হয়েছে আগে, এটা আমি শুনি নাই। আর এদিকে আজকে বাইডেন একটা কথা বলেছেন যে এবারে উই হ্যাভ টু ডিফিট করোনা, বাট ফার্স্ট উই হ্যাভ টু ডিফিট, ইফ উই হ্যাভ টু ডিফিট করোনা উই হ্যাভ টু ফার্স্ট ডিফিট ট্রাম্প। কিন্তু অনেকেই এই বাণীটা, এই মেসেজটা কিন্তু অনেকেই গ্রহণ করছে। স্যার, আপনার সেই কথাটাই আমি বলছিলাম যে অনেকে এই বাইডেনের আহ্বানটাকে সাড়া দিচ্ছে, অনেকেই এটাকে কিভাবে প্রতিহত করা যায় সেদিকে যাচ্ছে। আমরা একটু যাব মাসুদ করিমের কাছে। আপনাকে স্বাগত, এবং আপনার সঙ্গে যে বিষয়টা আমি শেয়ার করতে চাই, বলতে চাই যে একটু যদি আপনি জনগণের ধারণা থেকে বলেন যে যারা ওখানে রয়েছেন সাধারণ মানুষ, অনেকের সঙ্গে আপনি কথা বলেছেন এবং এখানেও আপনি দেখেছেন যারা আমেরিকান রয়েছেন তাদের সঙ্গে আপনার আলাপ হয়েছে, আপনি যদি একটু বলেন যে তারা কি চাচ্ছেন, তাদের মতামতটা কি? গত বছর আপনারা লক্ষ্য করলেন যে পপুলার ভোটে যে 30 লাখের মতো বেশি ভোট পেয়েও জিততে পারলেন না হিলারি ক্লিন্টন, জিতে গেলেন ডোনাল্ড ট্রাম্প। ওখানে নির্বাচনটা হয় হলো যে যে সিস্টেমে, ইলেকট্রাল কলেজ সিস্টেমে, এবং 50টার যে রাজ্য আছে সেই রাজ্যগুলির মধ্যে যেগুলি দোদুল্যমান রাজ্য সেইগুলির ভোটেই মোটামুটি নির্ধারিত হয় জয় পরাজয়। তো এই বছর এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেখানে বাইডেন কিছুটা এগিয়ে আছেন এখন পর্যন্ত। তবে এখন পর্যন্ত ভোটে একটা বড় দিক হলো যে এই ভোটের এবার যে ডাক যুগে ভোট যেটা হলো, আগাম ভোট, এটা একটা মানে অনেক বেশি ভোট। তাহলে বুঝে, এবং সেই বেশি ভোটগুলি মানে প্রায় 10 কোটি ভোট, 24 কোটি ভোটের মধ্যে 10 কোটি, এত বেশি ভোট কখনো ডাক যুগে আগে কখনো হয় নাই। তো ওই সমস্ত কারণে এটা বোঝা যাচ্ছে যে বাইডেনের সমর্থক বা যারা ডেমোক্রেটদের সমর্থক তাদেরকে সেই ভোট কেন্দ্রে তারা নিয়ে গেছে, যারা ডেমোক্রেট পার্টি না ভোট কেন্দ্রে মানে কি, মানে পোস্ট অফিসে তাদেরকে ভোট দেওয়ার জন্য শুধু কাস্টিংটা বেশি হয়েছে। এখন কিন্তু কিছুটা ন্যারো হয়ে আসছে গ্যাপটা, এবং যদি ভোটের দিন 3 তারিখে মানে রিপাবলিকানরা বেশি যায় তাহলে সেটার ফলাফলটা আমরা এখন কিছু বলতে পারবো না। বিশেষ করে ফ্লোরিডা, যেখানে প্রায় 29টার মতো ইলেকট্রাল ভোট আছে, সেটা সবচেয়ে বড় নির্ধারণী কেন্দ্র হবে, সেখানে ব্যবধান খুব কম আছে। তারপরেও এখন পর্যন্ত বাইডেন এগিয়ে আছেন, সুতরাং বাইডেন জিততে পারেন, সেটা একটা ব্যাপার আছে। এইবারে একটা জিনিস বলে, এইবার এবং সববার আমেরিকার ইলেকশনে প্রধান এজেন্ডা বা প্রধান ইস্যু হইল গিয়ে বর্ণবাদ। আমেরিকা একটা বর্ণবাদী রাষ্ট্র, এবং ওই রাষ্ট্রে যারা কালো এবং শ্যাম বর্ণ, এই সংখ্যক ভোটার সংখ্যা খুব কম, 30%-এর কম। 80 ভাগের বেশি হলো সাদা বা শ্বেতাঙ্গ ভোটার। শ্বেতাঙ্গরা সাধারণত হোয়াইট সুপ্রিমেসিকে যেভাবে উস্কে দিয়েছেন ট্রাম্প, তাকেই ভোট দিয়ে থাকে, যেটা আপনারা গত নির্বাচনে দেখেছেন, আমরাও দেখেছি। কিন্তু আর ব্ল্যাকরা সাধারণত ডেমোক্রেটদের ভোট দিয়ে থাকে। কিন্তু এইবার যেটা ব্যাপার হলো যে ট্রাম্পের কিছু কিছু কর্মকাণ্ড, বিশেষ করে করোনা ভাইরাস বা এই মহামারীর সময়টা কিছুটা সমালোচনার মধ্যে পড়েছে, এবং বিশেষ করে যারা বয়স্ক ভোটার আছে, মানে শ্বেতাঙ্গদের মধ্যে যারা গতবার তাকে ভোট দিয়েছিলেন, তারা হয়তো ভোট কেন্দ্রে যেতে চাচ্ছেন না, কারণ ওনার এই করোনা ভাইরাসের ব্যাপারটা কিছুটা অসন্তুষ্ট করে। তারা যদি না যান, কিংবা তারা গিয়ে যদি তার উল্টা ভোট দেয় তার বিপক্ষে, তাইলে ট্রাম্পের পরাজয় নিশ্চিত হয়ে যাবে। আবার আরেকটা ব্যাপার আছে যে মানে আমেরিকায় তো আপনারা জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত নারী প্রেসিডেন্ট তারা দেখতে চায়। আজ পর্যন্ত গত 200 বছরে কখনো নারী প্রেসিডেন্ট আমেরিকায় কখনো হয় না। তো সেই কারণে অনেকে হিলারিকে ভোট দেন নাই। কিন্তু এইবার আবার যেহেতু পুরুষ প্রার্থী দিয়েছে, সেই কারণে অনেক সময় যারা যারা নারী বিদ্বেষ থেকে ভোটটা দেয় নাই, তারা হয়তো বাইডেনকে ভোটটা দিতে পারে।
আবার সুতরাং এই সমস্ত মিলে আমাদের কাছে এখনো ক্লিয়ার কিছু বলা যাচ্ছে না, যদিও ডাক ভোটে এগিয়ে আছে এবং প্রায় 100 বছরের মধ্যে এত বেশি ডাকযোগে ভোট। আমেরিকা দেখেন, যখন প্রথম ইলেকশন হলো মাত্র 6% ভোট কাস্টিং হয়েছে, আর এখন টার্ন আউট মানে 50-55%-এর বেশি কখনো হয়। এখন তো আমরা আশা করছি, আমাদের একটা প্রেডিকশন যে 65% মতো ভোট কাস্টিং হতে পারে এই ডাক ভোট সহ। তো আমাদের তারপরে ধরেন এখন অনফুট ভোটটা দিবেন, এবং ট্রাম্প যেটা বলছেন, যিনি অর্থনীতির জন্য অনেক ভালো করেছেন, অর্থনীতি নিজে একজন ব্যবসায়ী মানুষ, ওনার একটা বিশেষ দিক ছিল যে উনি তেমন ভাবে যুদ্ধ বিগ্রহের দিকে যান নাই। আপনি যদি আফগানিস্তানের দিকে দেখেন, তাহলে সেখান থেকে তিনি সৈন্য প্রত্যাহার করার জন্য যে ডায়ালগের উদ্যোগ নিয়েছেন, এই জিনিসগুলি আবার আমেরিকান যারা বর্ণবাদী আমেরিকান, যারা হোয়াইট সুপ্রিমেসি, যারা মনে করে যে মেক আমেরিকা মেক আমেরিকা গ্রেট এগেইন, যে স্লোগান ছিল গত ইলেকশনে, তাদের কাছে জিনিসটা পছন্দ নাও হইতে পারে, বাট অধিকাংশ প্রতিশ্রুতি তিনি আবার বাস্তবায়নও করেছেন। ওই করোনা ভাইরাসের জন্য উনি একটা ট্রাভেল সিচুয়েশনের মধ্যে আছেন আমার মনে হয় যে ভোটে। তো এই সমস্ত দিক থেকে আমি কিঞ্চিত বাইডেনকে এগিয়ে রাখবো এখন পর্যন্ত ভোটে। আপনি যেটা বলছেন যে বর্ণবাদ এবং করোনা ভাইরাসের যে বিষয়টা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তারপর আসছি। বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনার বিষয় যে বর্ণবাদ ঠিক এই সময়ে ঠিক জ্বলে ওঠা বিষয়গুলোর মধ্যে একটি, এবং আমরা দেখছি যে করোনায় মার্কিন যে চিকিৎসা সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে, যে অবস্থায় আছে, তা নিয়ে আমরা আলোচনা করব একটা ছোট্ট বিরতির পর। ফিরছি একটু পর। নিটল টাটা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আলাপ করছিলেন মাসুদ করিম, আমি ঠিক সেই প্রসঙ্গটি ধরে কথা বলতে চাই যে বর্ণবাদ এবং করোনার যে অবস্থা, বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে যে বিপর্যস্ত অবস্থা, এবং তারই একটা রেশ দেখছি আমরা যে বিশেষ করে ভোট প্রদানের ক্ষেত্রে, আগাম ভোট প্রদানের ক্ষেত্রে যে জনস্রোত, সেই জায়গাটায় আমরা একটু আলাপ করব। স্যার যদি মুন্সি ফয়েজ স্যার একটু যদি বলেন যে স্যার ঠিক এই যে জনস্রোত, যেভাবে মানুষ আগাম ভোট দেওয়ার জন্য এগিয়ে আসছে, আমরা দেখছি যে পোস্ট অফিসগুলোতে ভিড়, এটা কি আগে কখনো নজির ছিল, বা এটা আমাদের এই মার্কিন যে নির্বাচন, সেই নির্বাচনে কতটা আসলে জনগণ আগ্রহী হচ্ছেন? ইতিমধ্যে প্রায় 10 কোটি ভোট হয়ে গেছে, প্রায় 10 কোটি ভোট হয়ে গেছে, 9.3 crores হয়ে গেছে, 93 মিলিয়নের বেশি। তো সুতরাং এটা কিন্তু গতবার যে টোটাল ভোট হয়েছিল তার 50%-এরও বেশি। সুতরাং এটা একটা বিরাট বিষয়। কিন্তু এটা শুধুমাত্র যে ডেমোক্রেটরা দিচ্ছে সেটা নিশ্চিত করে বলা যায় না, কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টাররা অনেক জায়গায় আগে ভোট দিতে যাচ্ছে। সেটা একেবারে মানে অচিন্তনীয় নয়, হচ্ছে সেটা। তবে বেশিরভাগ ক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই যে আগাম ভোট হচ্ছে, যেটা মেইল ইন ভোট এবং ইন পার্সন আগাম ভোট যেগুলো হচ্ছে, এতে বেশিরভাগ ডেমোক্রেটরা অংশগ্রহণ করছেন। সেই জন্য অনেকে আশঙ্কা করছে যে অ্যাকচুয়ালি ইলেকশন ডের যে ভোট, সেটাতে যদি আবার এদের কম পড়ে যায় কিনা, তখন একটা সমস্যা হতে পারে। কারণ আগাম ভোট ইত্যাদি কাউন্ট হবে তো পরে, আগে তো ওই দিনের ভোট কাউন্ট হবে। তাতে যদি এরা পিছিয়ে পড়ে, তাহলে সেটা নিয়ে একটা বড় রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। সেটার ভিত্তিতে হয়তো একজন ঘোষণা দিয়ে বসলো, অলরেডি তো বলছেন তিনি ঘোষণা দিবেন। আমি কতগুলো, আপনি যে বর্ণবাদ ইত্যাদির কথা বললেন, আমি একটা জিনিস বলতে চাই যে এবারের যে নির্বাচন, এখানে প্রতিবারের মতন সার্বিক স্বাস্থ্যসেবা, অর্থনীতি, তারপরে শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান প্রযুক্তি, কর্মসংস্থান, বৈদেশিক সম্পর্ক, সন্ত্রাস বিরোধী যুদ্ধ, বিদেশে মার্কিন সেনা উপস্থিতি, সামাজিক ন্যায় নীতি ও সুবিচার, বর্ণবাদ, পুলিশি নির্যাতন, অভিবাসন, এই সবই স্থান করে নিয়েছে কম বেশি। কিন্তু এই সবকিছু ছাপিয়ে দুটো বিষয় সবার সামনে চলে আসছে। একটা হচ্ছে কোভিড কিভাবে মোকাবেলা করেছেন বর্তমান সরকার, বা কোভিড বিষয়টি, কোভিড-19 এইটি, এবং সমস্ত অন্যান্য যে বিষয়গুলো বললাম বা বিবেচ্য বিষয়, ইস্যুসগুলো বললাম, সবকিছুর উপরে কিন্তু এটার একটা প্রভাব আছে। ইকোনমির উপরে আছে, শিক্ষা ব্যবস্থার উপরে আছে, সায়েন্স এন্ড টেকনোলজির উপরে, সবকিছুর উপরে কিন্তু এটার একটা আছে। সোশ্যাল যে জাস্টিস ইনজাস্টিসের কথা বলা হচ্ছে, সেটার উপরেও কিন্তু এটার একটা প্রভাব আছে। আর তাছাড়া দ্বিতীয় যে বিষয়টা সবার সামনে চলে আসছে, সেটা কিন্তু ট্রাম্প, ব্যক্তি ট্রাম্প, তার চরিত্র, তার ব্যক্তিত্ব, তার কার্যপদ্ধতি,
তার আচরণ ইত্যাদি সবকিছু মানুষের সামনে আসছে, এবং কিছু লোক তাকে পছন্দ করে, কিছু লোক তাকে অপছন্দ করে। এই জিনিসগুলো কিন্তু খুব বড় রকমের কাজ করবে এইবারের ইলেকশনের ফল নির্ধারণে। আপনি বলছেন যে ফল নির্ধারণ করবে, এটার উপরে আমরা স্যারের কাছে যাবো, সাইদুজ্জামান স্যারের কাছে। একটু স্যার একটু বলবেন যে আমরা আমাদের সঙ্গে কিন্তু বড় ধরনের একটা বাণিজ্যিক ব্যাপার রয়ে গেছে, 45,000 থেকে 50,000 কোটি আমরা আমাদের সঙ্গে রপ্তানি বাণিজ্য। সেক্ষেত্রে স্যার এই যদি আমরা দেখছি যে ট্রাম্প আসার পরে অনেকগুলো বিষয় টিকবাদ চুক্তি সহ অন্যান্য চুক্তিতে ঠিক যেভাবে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সেভাবে এগোয় নেই। সেক্ষেত্রে আমরা কি আশা করি না যে নতুন যদি কোনো পরিবর্তন আসে সেক্ষেত্রে আমাদের নীতিরও কিছু পরিবর্তন হতে পারে? ওয়েল, এটা এখন টু আর্লি টু সে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে যে তারা আমাদেরকে কিছুটা চাপের মধ্যে রাখবে, কেননা তারা চাচ্ছে বাংলাদেশকে যত সম্ভব চীনের সাথে ঘনিষ্ঠতার পর থেকে সরিয়ে আনা, এবং সেখানে ভারতেরও অ্যাডভাইস থাকবে যে বাংলাদেশকে চাপ মুক্ত করা। এবং আমাদের একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার। সেখানে যদি তারা কোনো কিছু রেস্ট্রিকশন আরোপ করে, সেটা আমাদের বিনিয়োগকারীদের জন্য, এক্সপোর্টের জন্য একটা বড় ধাক্কা হয়ে আসবে। এরকম অবশ্য কোনো ইঙ্গিত বা সম্ভাবনা এখন আমরা দেখতে পাই না। তবে আমি যে বিষয়টার উপর একটু আলোকপাত করতে চাচ্ছি, যেটা হয়তো এই আজকের আলোচনায় বেশ প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে এখন আমেরিকাতে আগামীকাল এই সময়ই বোধহয় যে ভোট গ্রহণ শুরু হবে আমাদের এই সময়টায়, সারা রাত চলবে, এবং পরশুদিন সকালে 10টার দিকে একটা নাটকীয় কিছু ঘটতে পারে, যে তখন দিনের শেষ রাত 8টা বাজবে আমেরিকাতে, ভোটিং প্রায় শেষ, এবং তারপর ট্রাম্প কি এমন কিছু করে বসবে, সে কি নিজেকে ঘোষণা দেবে সেই অলরেডি ইলেকটেড, এরকম একটা ভয় সিএনএন-এ বারবার উত্থাপিত হচ্ছে যে তখন আমরা কি করব। ইলেকশন অফিসিয়ালসরা কিন্তু টেলিভিশনে এসছে, তারা একেবারে নিশ্চিতভাবে অ্যাসুরেন্স দিয়েছে যে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, ট্রাম্প যদি এরকম কোনো ঘোষণা দেয় তাতে কোনো কিছু আসে যায় না। এবং ইলেকশন কমিশনের আইনের অধিকার রয়েছে পেনসিলভেনিয়া স্টেটে 7 দিন পর্যন্ত সময় আছে ভোট কাউন্টিং এর, কেননা পেনসিলভেনিয়াই একমাত্র অঙ্গরাজ্য যেখানে সুপ্রিম কোর্ট রিঅ্যাসিওর করেছে যে প্রয়োজন হলে এই যে বিশাল একটা সংখ্যার ভোট যারা মেইল ভোটিং এ করেছে এবং আমেরিকান সামরিক বাহিনীর যারা বাই মেইল পাঠিয়েছে, সেই ভোট কাউন্টিং এ যদি 7 দিনও সময় লাগে, তাহলে 7 দিন পর্যন্ত কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট স্থগিত থাকতে পারে। 3 দিন সময় দেওয়া হয়েছে অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনাকে, 3 দিনের ভিতর ঘোষণা দেবে। তবে আমেরিকাতে আমরা যা দেখি এক্সিট পোলস এর মাধ্যমে কিন্তু পরশুদিন সকালে আমরা জানতে পারবো। এমন যদি হয় যে ভালো ভালো বড় বড় অনেকগুলো অঙ্গরাজ্য, যেমন মিডওয়েস্টের 3টা অঙ্গরাজ্য, সেখানে প্রায় নিশ্চিত যে উইসকনসিন, মিশিগান আর আরেকটা পেনসিলভেনিয়া, এই 3টা যদি জিতে যায় তাহলে ফ্লোরিডা হারালেও বাইডেনের চিন্তা করতে হবে না, টেক্সাস হারালেও চিন্তা করতে হবে না। এখন বাইডেনের যে সাপোর্টাররা এতই আশায় আসছে যে ফ্লোরিডাতে নেক টু নেক, জর্জিয়াতে নেক টু নেক, এবং এই ওবামা যে এখন আর ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট কমলা যে এমন একটা ধাক্কা দিচ্ছে যাতে ব্ল্যাক ভোটাররা আরো বেশি সংখ্যায় যে ভোট দেয়। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু ওই যে হোয়াইট সুপ্রিমেসিস্টের কথা বলতে সব হোয়াইটদেরকে মিন করি না, শুধুমাত্র এখন বলা হচ্ছে লেটেস্ট যে নন কলেজ হোয়াইটস, অর্থাৎ যারা ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করেনি কিন্তু যারা ইকোনমিতে খুব অ্যাক্টিভলি ইনভলভ ছিল, তারাই চাইবে ট্রাম্পের পক্ষে থাকতে। এল্ডারলি হোয়াইট যারা কোভিড এর আশঙ্কায় ভীত, তারা এখন ট্রাম্পের থেকে ঘুরে যেয়ে ডেমোক্রেটদেরকে ভোট দেবে, কারণ ট্রাম্প যেভাবে কোভিড নিয়ে ব্যঙ্গ করেছে তাতে এই বয়স্ক শ্বেতাঙ্গরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে আছে। তারা ভাবছে যে ট্রাম্পে আবার রিইলেক্টেড হলে কোভিড আরো বেশি ছড়াবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইয়াঙ্গার জেনারেশন হোয়াইট ব্যাপকভাবে তারা ভোট করেছে। এই যে অ্যাডভান্স ভোটিং বলেন আর ঈদের ইলেকশনের দিন ভোটিং বলেন, ইয়াং জেনারেশন হোয়াইটসরা ব্যাপকভাবে ভোট দেবে বাইডেনকে। কেন? কেননা বাইডেনের সাথে স্যান্ডার্স রয়েছে, কমলা হ্যারিস রয়েছে, যারা কলেজ এডুকেশনকে একেবারে
মিশন কমাইয়া দেবে, উঠিয়ে দেবে, এই ধরনের আশ্বাস দিয়ে স্যান্ডার্সের বিরাট সাপোর্ট ছিল এই ইয়েদের ভিতরে, ইয়াং জেনারেশন। এবং শোনা যাচ্ছে বাইডেন যদি সেনেটে মেজরিটি পায়, এটা একটা বড় সম্ভাবনা রয়েছে, তখন স্যান্ডার্সও একটা কমিটিতে হেড করবে। এবং স্যান্ডার্স কমিটি হেড করা মানে অনেক কিছুই রিফর্মসে আসবে, যেটা ইয়েরও কমলা হ্যারিসেরও প্রপোজাল রয়েছে। বাইডেন অনেকাংশেই এখন একটা বড় পপুলেশনের একটা বড় অংশকে অ্যাপিল করবে। এখন যদি আমাদের এই অপটিমিজম গুলো না ঘটে, যদি দেখা যায় পরশু সকালের দিকে ট্রাম্প আর নেক টু নেক, ফ্লোরিডা জিতে গিয়েছে ট্রাম্প, যদি এমন হয় যে নর্থ ক্যারোলাইনা দিতে গিয়েছে, টেক্সাস দিতে, জর্জিয়া দিতে গিয়েছে, এমনকি পেনও যদি নেক টু নেক হয়, এই ক্ষেত্রে ট্রাম্পের প্ল্যান হচ্ছে যে নিজেকে কে আগাম প্রেসিডেন্ট ঘোষণা দেবে। এবং তখন এটা ন্যাক্কারজনক হবে, কেননা এক্সিট পোলস কিন্তু নিজেই হিসাব করে তাদের স্পেকুলেশন গুলো দিয়ে দেবে। তারপরে ট্রাম্প যদি নিজেকেই নিজে প্রেসিডেন্ট ঘোষণা দেয়, এর চেয়ে হাস্য করার কি হতে পারে? এমনকি এমনও রিমার্ক শোনা দিয়েছে যে আমেরিকান মিলিটারিকে অ্যালার্টে রাখা হয়েছে যে তাকে যদি সামরিক বাহিনী দ্বারা তুলে হোয়াইট হাউস থেকে বহিষ্কার করতে হয়। স্যার, আপনি যে বলছেন যে এটা আশঙ্কা করছে, এটা সিএনএন এর মতো একটা শক্তিশালী গণমাধ্যম আশঙ্কা করছে, আমি একটু মাসুদ করিমের কাছে যাব, একটু বলবেন সংক্ষেপে, ঠিক আপনার কাছে আসছি সংক্ষেপে শোনার জন্য, যেখানে আপনি একটু বলবেন যে সেখানে আমেরিকার মতো একটা বড় দেশে যেখানে অনেক অভিবাসী, এবং যেখানে আসলে এই করোনা কালে অনেক অভিবাসী বড় ধরনের বিপদে পড়েছেন চিকিৎসায়, বিশেষ করে আবার এই বর্ণবাদের বিষয়টাও আপনি বলেছিলেন, যেখানে এরা অনেকে নিজেদের জীবন নিয়ে আশঙ্কিত ছিলেন, আতঙ্কিত ছিলেন। সেখানে তারা কি বলছেন, তারা কি ভাবছেন, এবং তাদের ভাবনার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক আসবে কিনা? আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আমেরিকায় নির্বাচনে যারা সাদা ভোটার তাদের সংখ্যাই বেশি, অভিবাসী মানে সবাই অভিবাসী, কিন্তু আমরা যে অভিবাসী বলতে যেটা বলছি এশিয়ান বা আফ্রিকান বা এরকম ভোটারের সংখ্যা খুব কম। এবং এই সাদা চামড়ার লোকেরা নিজেদেরকে গর্বিত আমেরিকান মনে করে এবং মনে করানো কি উস্কানি দেয়, সেটা হলো ট্রাম্প। সে কারণে একটা ভোটের বড় অংশ তারা উনি এইভাবেই নেন। এই যে আজকে যে আশঙ্কার কথাটা স্যার বললেন, এটা কিন্তু আসলে ব্যাপারটা তো ভোটে উৎসাহ দেওয়ার জন্য তার ভোটারদের, কারণ যেহেতু একটা অ্যাডভান্স ভোটে মানে সেখানে দেখা যাচ্ছে যে বাইডেন এগিয়ে গেছে। তো উনি ওনার ভোটাররা তো বেশিরভাগ ভোটার যারা মানে রিপাবলিকান ভোটার, ওরা অন ফুট যাবে, ওই ভোটের দিন যাবে। তো তারা একটা যে খুব ন্যারো মানে বেশি একটা ব্যবধান নাই এখন এই মুহূর্তে, মানে ব্যবধান অনেক কমে আসছে, 9% এগিয়ে থাকলেও সেটা কমছে, গত কয়েকদিনে কমছে। এবং ভোটের দিনে এটা কিন্তু এখনই আমরা 100% শিওর বলতে পারছি না যে বাইডেন জিতে যাবেন। তবে আমাদের একটা মানে সার্বিক হিসাবে যদি আমরা বলি, যেমন ওরা খুব গতবার যেমন রিলাক্টেন্ট ছিল কিছুটা, আগে থাকছে, সেই জন্য হিলারি ক্লিন্টনের সাপোর্টাররা অনেকে হয়তো ভোট দিতে যান নাই বা সেভাবে সিরিয়াস লাস্ট করতে, কিন্তু এইবার তারা সিরিয়াস। যেমন ধরেন ওবামাকে নামিয়েছে, ওবামাকে কেন নামিয়েছেন ভোটে? ওবামা কারণ ওনার কথায় কালো ভোটাররা সবাই যায়, যদিও সংখ্যায় কম কালো ভোটার, কিন্তু সবাই যদি দেয় তাহলে তো ভালো হয়। তারপরে ধরেন সাদা ভোটারদের মধ্যেও তো কিছু তো আছে, না থাকলে তো সবসময় যদি মেজরিটি সব সাদাই যদি রিপাবলিকানদের দিত তাহলে তো প্রেসিডেন্ট ক্লিন্টন কিংবা বারাক ওবামা কখনো প্রেসিডেন্ট হইতে পারতেন না, কিংবা ডেমোক্রেট হইতে। সুতরাং এখানে যারা উগ্রতা বা এটা বিশ্বাস করে বা বর্ণবাদকে খুব বড়ভাবে বিশ্বাস করে, তাদের জন্য এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস আপনি লক্ষ্য করেছেন যে মানে সাদাকে উনি এত বেশি মানে আগ্রহ মানে উস্কানি দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আপনি লক্ষ্য করবেন যে কয়েকজন কালো লোককে মেরেই ফেলেছে পুলিশ। ওই সময় একটা আন্দোলন হয়েছে ব্ল্যাক ব্লাড ম্যাটার্স, তো সেখানে ব্ল্যাক ভোটারগুলি বেশ, হ্যাঁ ব্ল্যাক ব্লাড ম্যাটার্স, তো সেটা হলো যে এখন সেটা একটা বিরাট কনসোলিডেট করছে ব্ল্যাক ভোটারদের। এখন হোয়াইটদের মধ্যে এইবার খুব পোলারাইজড হচ্ছে, যে একেবারে মানে ঐক্যবদ্ধ ভাবে সবাই ট্রাম্পের পিছনে আছেন সেটা বলা যায় না, কিন্তু এখন উনি ওনার ভোটারদের উৎসাহ দেওয়ার জন্য বলছেন যে আমি ভোটের রাতেই ঘোষণা দেব, বা আমরা
ওই সমস্ত জরিপ টরিপ ঠিক না, কারণ গতবার ঠিক হয় না 2016 সালে। এখন পর্যন্ত এগিয়ে আছেন, কিন্তু এখন আমরা দেখি যে ভোটের দিনের ট্রেন্ডটা কি। কারণ এটা আমরা কেউই বলতে পারবো না, এটা বাইরের বিবেচ্য বিষয় না, আমেরিকার জনগণের অভ্যন্তরীণ বিবেচ্য বিষয়। এবং সেখানে আপনি ট্রাম্প যেগুলি কঠোর পদক্ষেপ নিয়েছে অভিবাসন ঠেকানোর জন্য, সেটা বড় ধরনের সাদা গোষ্ঠীর কাছে খুব পছন্দের বিষয়। যেমন খালি ওয়ালটা উনি করতে পারেন নাই মেক্সিকোর, আর সবই উনি করেছেন। তো এখানে দেখা যাচ্ছে যে মুসলমান দেশগুলি, ফর এক্সাম্পল, মানে মুসলমান দেশগুলির একটা ব্ল্যাক লিস্টেড করে দিচ্ছে অনেক। তো ওই সমস্ত দিক থেকে আমার মনে হয় বর্ণবাদী যারা, আমেরিকার ভোটের প্রধান ইস্যু বর্ণবাদ, এর সঙ্গে অন্যান্য ইস্যুগুলি ছোটখাটো আকারে এসছে। এইবার করোনা ভাইরাসটা এবং অর্থনীতি, এই দুটো জিনিস এসছে। তবে এই জিনিসগুলি হয়তো নির্ধারণ করবে এবং চূড়ান্ত অর্থে ভোটার টার্ন আউটটা কি হয় ভোটের দিনে, কারণ এটা একটা সারপ্রাইজ টার্ন আউট এই যে অ্যাডভান্স ভোটে। ফাইনাল ভোটে যদি বেশি টার্ন আউট হয়, সেখানে ট্রাম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মুন্সি ভাই স্যার, একটু সংক্ষেপে একটু আমাকে বলবেন, বা আমরা একটু জানতে চাই যে ঠিক এই মুহূর্তে যদি আমরা দেখি প্রায় 1 কোটি মানুষ করোনায় আক্রান্ত, মার্কিন নির্বাচনের ঠিক প্রাককালে আমরা দেখছি যে 1 কোটি মানুষ আক্রান্ত, যেখানে প্রতিদিন 2000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। স্যার একটু যদি বলেন যে এই যে এটার প্রভাব কালকে যে যখন রাত পোহাবে, যখন নির্বাচন শুরু হবে, সেক্ষেত্রে এই প্রভাবটা তো পড়ার কথা। আমরা যেহেতু দেখছি যে অনেক জায়গায় নিয়ম মানা হচ্ছে না, বিশেষ করে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বিভিন্ন জনসভায়, আমরা বাইডেনের জনসভায়ও দেখেছি, ট্রাম্পের জনসভায়ও দেখেছি। সেক্ষেত্রে এটার কোনো প্রভাব পড়বে কিনা স্যার অল্প কথায় বলবেন। আমি তো বললাম যে এবারের সবচেয়ে বড় ইস্যুই হচ্ছে কোভিড, আমি একটু আগে সেটা বললাম। তো সুতরাং এটার প্রভাব তো অবশ্যই পড়বে, এবং কোভিড মোকাবেলায় যে পুরোপুরি ব্যর্থ হয়েছে এই অ্যাডমিনিস্ট্রেশন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তারা বারবার মিথ্যাচার করছে, লোকজনের কাছে লুকোচ্ছে, যেটা নয় তাই বলছে। তারা বলছে কোভিড এই তো শেষ হয়ে গেল, এই তো শেষ হয়ে গেল, অথচ এখন সবচেয়ে বেশি লোক আক্রান্ত হচ্ছে। মানে কোভিড মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হওয়ার পর থেকে, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন সবচেয়ে বেশি লোক প্রতিদিন 90,000 বা আরো বেশি লোক আক্রান্ত হচ্ছে। এরকম এত তো আক্রান্ত হয়নি আগে। তার ফলে সবাই তাদের নিন্দা করছে। তখন এখন তারা কি করছে, ট্রাম্পের র্যালিতে বলা হচ্ছে ফাউচিকে ইয়ে করো, ছাঁটাই করো। ফাউচি মানে তাদের যে করোনার সবচেয়ে বড় যে এক্সপার্ট এই ব্যাপারে, তাদের ইনফেকশাস ডিজিজের ব্যাপারে সবচেয়ে নাম করা এক্সপার্ট যে অ্যান্থনি ফাউচি, তাকে হটিয়ে দিতে হবে, তাকে ছাঁটাই করতে হবে। আর উনিও বলেছেন, উনি তো বেশ লোক, বলছেন যে একটু অপেক্ষা করো, ইলেকশনের কয়েকদিন পরেই কি করি দেখো। তো তার মানে এই যে এগুলো লোকজনকে উত্তেজিত করা, তার সমর্থক দিক তিনি এটা দিয়ে ভুলাতে পারছেন। কিন্তু বেশিরভাগ যারা সাফার করতেছে তাদের কিন্তু এটা দিয়ে ভুলাতে পারবেন না, বরং তারা এটার বিরুদ্ধে যায়। আমি মনে করি যে করোনা মোকাবিলা এবং এই ব্যাপারে তার ক্যাম্পেইন যা করছে সবকিছু তার বিরুদ্ধে যাচ্ছে, তার পক্ষে যাচ্ছে না কোনোটাই। আমরাও চাই যে এখানে যে নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন বিশেষ করে বাইডেন এবং ট্রাম্প, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা হবে, এবং বিশেষ করে এই চিকিৎসা সেবায়, যেটা করোনা কোভিড-19 এর যে চিকিৎসা সেবা, সেই সেবাটা সাধারণ মানুষ পাবে, এবং যিনি নির্বাচিত হবেন তিনি এই চিকিৎসা সেবাটা অবশ্যই জনগণের জন্য সঠিকভাবে করবেন, যেন যারা অসুস্থ আছেন তারা সুস্থ হন। এই ছিল আজকে আমাদের আলোচনা বিশ্ব পরিস্থিতিতে মার্কিন নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে এই আলোচনায় ছিলেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহিদুজ্জামান, এবং আমাদের সঙ্গে এখানে যুক্ত ছিলেন সাবেক সভাপতি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিকাবের মাসুদ করিম। আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই তাদের যারা টিভি সেটের সামনে আজকে এই অনুষ্ঠান দেখেছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে শুভরাত্রি।